প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩১৩ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে গাইসাল নিবাসী হরিপদ বিশ্বাস, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে লাভলি সুলতানা। গাইসাল স্টেশন, যেটা আমরা সকলেই জানি, 2 অগস্ট 1999 সালে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে। দুটো ট্রেনের নাম ছিল অবধ আসাম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেল, এবং প্রায় 300 জন এই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কিন্তু এই ঘটনা ঘটার বেশ কিছু মাস পর থেকে স্থানীয় বাসিন্দারা জানায় যে সেই দুর্ঘটনাস্থলে তারা নানান রকম অবয়ব বা ভুতুরে কিছু মূর্তি দেখতে পাচ্ছে। অনেকে জানিয়েছে যে সাদা পোশাকের একজন মহিলাকেও তারা দেখতে পেয়েছে, এবং আস্তে আস্তে এই স্থানটি ভুতুরে হয়ে ওঠে এবং ভয়টা এমনভাবেই জাঁকিয়ে বসে লোকেদের মধ্যে যে গাইসাল রেলওয়ে স্টেশনটা একেবারে কিছু সময়ের জন্য পরিত্যক্ত অবস্থায় চলে যায়। যাই হোক, দেখব আজকে হরিপদ বিশ্বাস কি ঘটনা আমাদেরকে পাঠিয়েছে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে লাভলি সুলতানা। ও যে ঘটনাটা পাঠিয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে অবস্থিত একটা হোস্টেলের ভৌতিক ঘটনা, এবং যার কাছ থেকে ও ঘটনাটা সংগ্রহ করে দিয়েছে তার নাম নমিতা সরকার। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩১৩ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম হরিপদ বিশ্বাস, বয়স এখন 60 ছুঁই ছুঁই হবে। গাইসাল স্টেশনের কাছেই আমার জন্ম, সেখানেই বড় হওয়া, আর আজ পর্যন্ত সেখানেই আছি। আমাদের ছোট্ট একটা বাড়ি, পেছনে বাঁশঝাড়। বাড়ির সামনের দিক থেকে রেল লাইনটা দেখা যায়, যেখান থেকে রোজ দেখি কত কত ট্রেন চলে যাচ্ছে। কিন্তু 1999 সালের 2 অগস্টের সেই রাতটা আমি কখনোই ভুলতে পারবো না। সেই দিন রাতে আমরা গ্রামের কয়েকজন মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। গ্রামের একটা বাড়িতে নেমন্তন্ন থাকায় একটু রাত করেই নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার পথে আমরা এক জায়গায় বসে সবাই গল্প করছিলাম। হঠাৎ দূর থেকে আসা এক বিকট শব্দে আমাদেরকে পুরো কাঁপিয়ে দিয়ে যায়। আওয়াজ যেদিক থেকে এসছে সেই দিকে তাকিয়ে দেখি দাউ দাউ করছে আগুন। সেখানে উপস্থিত সকলে আমরা দৌড়ে যাই ঘটনাস্থলে, আর দেখতে পাই দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি ধাক্কা খেয়েছে। চেনা অচেনা অনেক মানুষের লাশ চারিদিকে ছিটিয়ে পড়েছে। এ কি নারকীয় দৃশ্য! আমরা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমরা সকলে দেখেছি দগ্ধ দেহ, ছিন্ন ভিন্ন পা, মাথা, ছিন্ন মস্তক, কিশোরদের, বাচ্চাদের দেহ, আর নিমেষের মধ্যে সেই জায়গা হয়ে উঠেছিল রক্তাক্ত। পুলিশের কথা অনুযায়ী সেই জায়গা ছেড়ে দিই আর বাড়িতে ফিরে আসি। এরপর বহু দিন লেগে যায় ট্রেনের বগি কেটে মৃতদেহ বার করতে। তারপর আস্তে আস্তে সেই সব জায়গা পরিষ্কার করে দেওয়া হয়। এই ঘটনা ঘটে যাওয়ার কয়েক মাস পর থেকে সেই জায়গাটার আবহাওয়া বদলাতে শুরু করে। অনেকেই বলতো তারা নাকি লাইনের ধারে কাদের সব ছায়ামূর্তি দেখতে পাচ্ছে। প্রথমে আমরা ভাবতাম যারা বলছে তাদের মাথার গোলমাল, দুর্ঘটনার ভয়াবহতা হয়তো তাদের মনের ওপর চাপ ফেলেছে। কিন্তু না, আমি ছাড়া অন্যরা অনুভব করতে শুরু করলো এই একই জিনিস। একদিন আমি একা বাড়িতে বসেছিলাম। আমাদের বাড়ির পেছনের বারান্দায় চারিদিক নিস্তব্ধ, কেবল দূর থেকে পেঁচার ডাক ভেসে আসছে। ঠিক তখনই স্টেশন সংলগ্ন লাইনের দিক থেকে ভেসে এলো একটা কান্নার শব্দ। প্রথমে ভেবেছিলাম কারোর বাচ্চা হয়তো কাঁদছে, কিন্তু আওয়াজটা ছিল অদ্ভুত। প্রথমে ভাবলাম একজনের কান্না, কিন্তু ক্রমশ শুনতে পেলাম একটা নয়, অনেক জনের কান্নার আওয়াজ ভেসে আসছে। পুরুষ, মহিলা, বাচ্চা সব একসাথে কাঁদছে। তারপরে মনে হলো একটা কাতর আওয়াজ ভেসে আসছে
আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই শব্দ শুনে আমি উঠে দাঁড়াই। কাঁপা কাঁপা পায়ে আমি এগোলাম বাঁশঝাড় পেরিয়ে লাইনের দিকে। কয়েক মিনিট হাঁটার পর স্টেশনের ঠিক পাশের ঝোপের মধ্যে দাঁড়িয়ে আমি যা দেখলাম তা আজও স্পষ্ট মনে আছে। আমি দেখতে পেলাম এক ঝাঁক সাদা ধোঁয়ার মতো কুয়াশা গড়িয়ে আসছে লাইনের ওপর। তারপর সেই ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে থেকে একটা কুণ্ডলী পরিণত হলো একটা নারীর অবয়বে। সেই অবয়ব হাত দুটো উপরে তুলে দিয়ে চিৎকার করতে আরম্ভ করলো। তারপর দেখলাম আরেকটা ধোঁয়ার কুণ্ডলী একটা শিশুর আকৃতি নিয়ে মা মা করে ডাকছে, মা বাঁচাও, মা বাঁচাও। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম এই দৃশ্য। আমার শরীর নড়ছিল না। এরপর হঠাৎ আরেকটা কণ্ঠস্বর শুনতে পেলাম, আমরা বাড়ি ফিরতে পারিনি, আমরা বাড়ি ফিরতে পারিনি। চারপাশে তাকালাম, কেউ কোথাও নেই। আর সেই ধোঁয়ার কুণ্ডলীগুলো ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। আমার জামা ঘামে ভিজে গিয়েছিল। মুখ হাত পা ধুয়ে যখন ঘরে শুয়েছি মনে হচ্ছে গা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরদিন সকালে বাজারে গিয়ে শুনলাম আরও দুজন নাকি সেই কান্নার আওয়াজ শুনেছে। তাদের মধ্যে একজন বৃদ্ধ নৃপেন কাকা। তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনিও নাকি সেরকম ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন যেরকমটা আগের রাতে আমি দেখেছি। নৃপেন কাকা আমাকে বললেন, ওরা আটকে গেছে হরিপদ, ইহলোক আর পরলোকের মাঝামাঝি। ওরা আটকা পড়ে গেছে, তাই ওরা লাইনের আশেপাশে এখনো ঘোরে। ওরা শান্তি পায়নি। ওদের যেভাবে মরতে হয়েছে তাতে ওদের আত্মা অত সহজে ছুটি পাচ্ছে না। নৃপেন কাকার এইসব কথা শোনার পর আমার ঠাকুমার বলা পুরনো কথাগুলো মনে পড়ল। অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু হলে আত্মা নাকি ঘুরে বেড়ায়। যদি শেষকৃত্য সঠিকভাবে না হয় আত্মা নাকি মুক্তি পায় না। এই ঘটনা যখন গ্রামের সকল লোকের মুখে প্রচলিত হলো, আমরা অনেকে মিলে স্টেশনের পাশে পুজো দিলাম। শান্তিযজ্ঞ, পিণ্ডদান, গঙ্গা জল ছেটানো এই সব হলো। তারপর থেকে সেই সব দেখা আস্তে আস্তে কমে যায় ঠিকই, কিন্তু প্রতি বছর অগাস্ট মাসের সেই অভিশপ্ত দিন আসার আশেপাশেই সেই স্টেশন চত্বর ভয়াবহ হয়ে ওঠে। ওখানকার বাতাস ভারী হয়ে ওঠে। বহু মানুষের ফিসফিসানির শব্দ শুনতে পাওয়া যায়। গাইসাল দুর্ঘটনা শুধু একটা ট্রেন দুর্ঘটনা নয় যেখানে দুটো ট্রেনের সংঘর্ষ হয়েছিল। সেই দিন অনেক মানুষের জীবনের গল্প থেমে গিয়েছিল এই লাইনে, আর আমি তাদের মধ্যেই হয়তো কয়েকজনকে দেখতে পেয়েছিলাম সেই রাতে। কে বলতে পারে? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। এরকম ঘটনা কিন্তু আগে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে আসেনি। থ্যাংক ইউ জানাচ্ছি হরিপদ বিশ্বাসকে তার নিজের একটা এরকম অভিজ্ঞতার ঘটনা আমাদেরকে পাঠানোর জন্যে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদেরকে নমিতা সরকার। ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 213 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম নমিতা সরকার। ডায়মন্ড হারবারের একটা কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হয়ে নতুন এক অধ্যায় শুরু করেছিলাম জীবনে। শহরতলির মেয়েদের মতো আমারও জীবন সীমাবদ্ধ ছিল স্কুল, কোচিং এবং বাবা মায়ের শাসনে। কিন্তু এখন কলেজ জীবন শুরু,
কলেজ মানেই স্বাধীনতা, নিজস্বতা, আর তার প্রথম পদক্ষেপ ছিল হোস্টেলে ওঠা। হোস্টেলটার নাম আমি উল্লেখ করছি না, একটা কাল্পনিক নাম ব্যবহার করছি, মাধবীলতা ছাত্রী নিবাস। পুরনো দুতলা একটা বাড়ি, যার সামনে বিশাল শিমুল গাছ, আর পাশে সামান্য একটু জঙ্গল এলাকা আর একটা পুকুর। প্রথম দিন যেদিনকে সেই ছাত্রী নিবাসে ঢুকলাম, কেমন একটা গন্ধ নাকে এলো। পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ধূপকাঠি মেশানো একটা গন্ধ। এখানে বলে রাখি, আমি একটু কল্পনাপ্রবণ, তাই বাড়িটাকে প্রথম দেখাতেই আমার মনে হলো বাড়িটা যেন অনেক কিছু দেখেছে আর বহু কিছু নিজের মধ্যে চেপে রেখেছে। আমার রুম নম্বর ছিল 13। অদ্ভুত এক কাকতালীয়তা, যেটা পরে গিয়ে এই ঘটনায় খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। আমার রুমে রুমমেট ছিল পিয়ালি আর সোহিনী, দুজনেই আমার সিনিয়র। ওদের আচরণ ছিল বেশ ভালো। অল্প দিনের মধ্যেই ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু মাঝে মাঝেই ওদের কথায় এমন কিছু খুঁজে পেতাম যেটা ইঙ্গিত করত যে এই হোস্টেলে কিছু একটা আছে যেটা স্বাভাবিক নয়। প্রথম দিনই হোস্টেলের সুপার মিসেস ধর আমাদেরকে বলে দিলেন যে রাত 10টার পর কেউ হোস্টেলের বাইরে থাকবে না, করিডোরে বেরোবে না, আর ঘরের জানলাও খোলা রাখবে না। একজন ছাত্রী জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেন ম্যাম? তিনি ঠান্ডা গলায় বলেছিলেন, কারণ এর আগে যারা বেরিয়েছে তারা ফিরেছে ঠিকই, কিন্তু বদলে গিয়েছিল। অত শত জানতে হবে না, যেটা বললাম সেটা কানে তুলে রেখো। মিসেস ধর একটু কড়া প্রকৃতির, কিন্তু মহিলা বেশ ভালো। আমরা এই কথায় সবাই হাসাহাসি করেছিলাম। কেউ কেউ মজা করেছিল যে হ্যাঁ, বাইরে বেরোলে যদি ফিরি পাগল হয়ে যাব। প্রথম সপ্তাহটা মোটামুটি স্বাভাবিকই ছিল। সোহিনী পড়াশোনায় খুব ভালো, আর পিয়ালি ভালো গান গাইতে পারত আর ভালোও বাসত। একদিন রাতে ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনাটা। সেই দিন রাতে পিয়ালি হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে। আমি চোখ মেলে দেখি সে কাঁপছে আর অনবরত কেঁদে যাচ্ছে। পিয়ালি বলে, আমার চুলকে টানছিল, কি জোরে টানলো। আমি উঠতেই আয়নায় একজনকে দেখেছি, আমি স্পষ্ট দেখেছি। আমি আর সোহিনী হেসে বললাম, ধুর পাগল, তুই দুঃস্বপ্ন দেখেছিস, আমরা তো এই ঘরে রয়েছি, আর কোথায় কে? বলে ঘরে আলো জ্বাললাম। সত্যি ঘরে কেউ নেই। তারপর আমরা 3 জন শুয়ে পড়ি। কিন্তু এরপর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমাদের রুমের দরজা যদি কেউ খুলে রাখে, সেটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর দরজার কাছে গেলে একটা ঠান্ডা হাওয়া অনুভব করা যায়। মাঝে মাঝে একটা জিনিস অনুভব করি আমরা, কেউ যেন ঘরের ভেতরে নিঃশ্বাস ফেলছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না সেটাকে বিশ্বাস করি কিভাবে? একদিন রাতে আমি দেখলাম জানলার বাইরে একটা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে চোখটা শুয়ে যেতে আমি দেখতে পেলাম সেটা কোনো ছায়ামূর্তি নয়, একটা মেয়েই দাঁড়িয়ে রয়েছে আর তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখে ছিল কেমন একটা শূন্যতা, কিন্তু এই মেয়েটাকে তো হস্টেলে আগে দেখিনি। কয়েক মুহূর্ত পর সেই ছায়ামূর্তি জানলার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আরেকদিন রাতের কথা এখানে বলছি। সেই দিন রাতে হঠাৎ 3টে নাগাদ পিয়ালি আমাকে ঘুম থেকে তুলে চুপি চুপি বলল, হেই, তুই কি জানিস এই রুমেই একটা মেয়ে আত্মহত্যা করেছিল? তার নাম ছিল অন্বেষা দত্ত। আমি ঘুমের ঘোরে উঠে এই কথা শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, এই রুমে, 13 নম্বর রুমে? পিয়ালি বলল, হ্যাঁ হ্যাঁ, এই রুমে। ও ইংরেজিতে অনার্সই পড়তো, ঠিক তোদের মতো। গলায় ফাঁস দিয়েছিল, তবে শোনা যায় ওকে মানসিকভাবে টর্চার করা হতো। এক সিনিয়র মেয়েদের গ্রুপ ছিল, তারাই ওকে ওই অবস্থার দিকে ঠেলে দিয়েছিল। আমি শিহরিত হয়ে উঠি এই কথায়। আমি জিজ্ঞাসা করি, তুমি জানলে কি করে? পিয়ালি ভয় ভয় বলে, আমি জেনেছি। পরের দিন রাতের ঘটনা। হঠাৎ করেই আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে দেখি করিডোরটার মধ্যে যেন কুয়াশার মতো ধোঁয়া জমেছে। অস্বাভাবিক ঠান্ডা।
আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, তখনই দেখতে পাই করিডোরের একদম শেষে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখতে পাই একটা মেয়ে, সাদা পোশাক, লম্বা চুল আর গলায় একটা নীলচে দাগ। তার চোখ দুটো ঘোলাটে আর ঠোঁটে হালকা হাসি। সে বলে ওঠে, তোরাও কি আমায় ফেলে চলে যাবি? বল, তোরাও কি আমায় ফেলে চলে যাবি? তোরা কি বুঝিস? আমি মরিনি, ওরা আমায় মেরে ফেলেছে, ওরা আমায় মেরে ফেলেছে। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেই ছায়ামূর্তি আমার দিকে দুপা এগিয়ে এসে হাত বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে পিয়ালির ডাক ভেসে আসে, নমিতা, কি করছিস এখানে? পিয়ালি দেখেছিল কিনা জানি না, কিন্তু আমি দেখলাম সেই ছায়াটা আমার সামনে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন আমি, পিয়ালি আর সোহিনী ঠিক করলাম যে অন্বেষা যে ঘরে থাকতো সেই ঘরটা খুঁজে দেখা দরকার। হোস্টেল সুপার সেই ঘরে তালা দিয়ে রেখেছে, সেই ঘরে কেউ ঢোকে না। একদিন দুপুরে সুপার ঘুমিয়ে পড়ার পর আমরা তিনজন চুপি চুপি সেই ঘরে তালা ভেঙে ঢুকে পড়ি। ঘরটার মধ্যে ধুলোর আস্তরণ, দেওয়ালে ফাটল, ঘরের মধ্যে শুধু একটা খাট আর একটা ছোট্ট আলমারি। পুরো ঘর খুঁজে দেখার পর আমরা সেই আলমারিটা হাতড়াতে থাকি, আর আমাদের হাতে আসে একটা ছোট্ট ডায়েরি। সেই ডায়েরিতে লেখা রয়েছে, ওরা আমায় বন্ধ করে রাখে বাথরুমে, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেয়, আমার বাবা মা কেউ নেই তাই আমাকে বেজন্মা বলে। আমি কাঁদি কিন্তু কেউ শোনে না। আজ আমি ঠিক করেছি এই অপমান আমি আর নিতে পারবো না, কিন্তু আমি মরে গেলেও ফিরে আসবো, আমি মরে গিয়েও ফিরে আসবো। আমরা সেই ডায়েরি নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসি। আমরা বুঝতে পেরেছিলাম এই ডায়েরিটা কার। সেই ঘর থেকে বেরিয়ে আসার পর তালাটা কোনো রকমে ঝুলিয়ে দিয়েছিলাম সেই ঘরের দরজার হ্যাসকলে। কিন্তু সুপার পরে জানতে পেরেছিল যে ওই ঘরে কেউ ঢুকেছিল, কিন্তু আমরাই যে ঢুকেছিলাম সেটা সে বুঝতে পারেনি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু সেই দিন রাত থেকে পিয়ালি কেমন যেন বদলে যেতে থাকলো। চুপচাপ বসে থাকে, কাঁদে, আবার হঠাৎ জোরে জোরে হাসে। রাতে একদিন দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ছিঁড়ছে আর বলছে, আমায় কেন একা ফেলে দিলে অন্বেষা? আমিও যাব তোমার কাছে, আমিও যাব তোমার কাছে। আমরা তৎক্ষণাৎ হোস্টেলের সুপারকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করি। ডাক্তার এলেন, তিনি বললেন যে এই মেয়েটা মানসিকভাবে চরম বিপর্যস্ত, পিয়ালিকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ওর শরীরের ওপর অন্য কেউ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। পরের দিন সকালে আমি আর সোহিনী খোঁজাখুঁজি করে একজন তান্ত্রিকের সন্ধান পাই। তার নাম রঘুনাথ তান্ত্রিক। সেই দিন সন্ধ্যাবেলাতেই আমরা তাকে হোস্টেলে আসতে বলি। তার ওখান থেকে ফিরেই আমরা হোস্টেল সুপারকে জানিয়ে রেখেছিলাম যে হোস্টেলে কিছু একটা কাণ্ড ঘটছে যেটা আমাদের বোধবুদ্ধির বাইরে। তার বলে দেওয়া সময়তেই তিনি সন্ধ্যাবেলায় হোস্টেলে এলেন। তিনি ঘর ঘুরে দেখতে লাগলেন। সবশেষে তিনি গেলেন অন্বেষার ঘরে, তারপর করিডোরে, তারপর আমাদের রুমে। তারপর তিনি বললেন, যা ভেবেছিলাম তাই, ও এখানেই আছে, ওর আত্মা এখানেই আছে, কাঁদে, চিৎকার করে, কিন্তু তোমরা কেউ শুনতে পাবে না। কে আত্মহত্যা করেছিল এই হোস্টেলে? আমরা তখন সবাই হোস্টেল সুপারকে জোর দিই, আর হোস্টেল সুপার অন্বেষার নামটা তাকে জানায়। রঘুনাথ তান্ত্রিক তখন বলে ওঠেন, কিন্তু যাদের জন্য ওর মৃত্যু, ওদের মধ্যে একজন তো এখানেই আছে, আর সেই অন্বেষার রাগের কেন্দ্র। কি তাই তো? বলে রঘুনাথ তান্ত্রিক সোহিনীর দিকে তাকায়। তারপর সে বলে, তোমাকে সকালে দেখেই বুঝেছিলাম যে তুমি সেই মেয়ে। সোহিনী এই কথা শুনে থমকে গেল। হ্যাঁ, সত্যি, সোহিনী হচ্ছে অন্বেষার সেই সিনিয়রদের মধ্যে একজন, যার জন্যে তার মৃত্যু ঘটেছিল। আর সেই অপরাধ বোধেই সোহিনী এতদিন চুপ করেছিল। রঘুনাথ তান্ত্রিক বললেন,
অন্বেষার ঘরে একটা যজ্ঞ করতে হবে, ওর ঘরে একটা শেষ ক্রিয়া করতে হবে, কালী কালী করতে হবে। পরের দিন রাত 3টের সময় রঘুনাথ তান্ত্রিক অন্বেষার সেই ঘরে যজ্ঞ শুরু করে। আমি, সোহিনী, হোস্টেল সুপার ও রঘুনাথ বাবু অন্বেষার ঘরে সেই সময় উপস্থিত ছিলাম। আর উপস্থিত ছিল পিয়ালি। পিয়ালি সেই দিন দিনের বেলাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হস্টেলে ফিরে এসেছিল। কিন্তু সেই পুজো চলাকালীন হঠাৎ করেই পিয়ালির মধ্যে ভর হয়। অন্বেষা পিয়ালির ওপর ভর করে। পিয়ালির গলা দিয়ে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। সে বলে, আমার কষ্ট কেউ বুঝলো না, আমার কষ্ট কেউ বুঝলো না, এদেরকে শেষ করে তবে আমি এখান থেকে যাব। রঘুনাথ তান্ত্রিক তাড়াতাড়ি মন্ত্র পড়ে পবিত্র জল ছুড়ে দিলেন পিয়ালির দিকে। তিনি মন্ত্র পড়তে থাকেন আর মাঝে মাঝে বলতে থাকেন, অন্বেষা, তুমি যদি এমনটা করো তাহলে ওদের আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? তুমি একে ছাড়ো, ছেড়ে চলে যাও। তোমার মুক্তির জন্যই তো আজ আমরা একত্রিত হয়েছি। পিয়ালি হঠাৎ করে সোহিনীর দিকে তেড়ে যায় আর তাকে কামড়াতে উদ্ধত হয়। কিন্তু রঘুনাথ তান্ত্রিক সেই মুহূর্তে এক মন্ত্রপুত চূর্ণ পিয়ালির গায়ে ছুঁড়ে মারে। আর পিয়ালি কিছুক্ষণ ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রঘুনাথ তান্ত্রিক মন্ত্র পড়া বন্ধ করেননি। মন্ত্র পড়া থামিয়ে তিনি বলেন, যাও, তুমি যাও, তোমার জায়গা এখানে নয়। ওরা যা করেছে তার সাজা তারা এই জন্মেই পাবে। তুমি সাজা দেওয়ার কেউ নয়, সাজা দেবে বিধাতা। ওদের বিচার বিধাতার হাতে ছেড়ে তুমি এখান থেকে চলে যাও। তারপর রঘুনাথ তান্ত্রিক আমাদের সকলকে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে বলেন। কতক্ষণ বসেছিলাম মনে নেই, কিন্তু যখন চোখ খুলতে বললেন তিনি, তখন ভোরের আলো ফুটে গেছে। তারপর রঘুনাথ তান্ত্রিক বিদায় নিলেন আমাদের হোস্টেল থেকে আর বলে গেলেন, বিপদ কেটে গেছে। আমাদের সেই গার্লস হোস্টেলটা স্বাভাবিক হতে লাগলো। পিয়ালি পুরোপুরি সুস্থ হয়ে গেল। সোহিনীও ধীরে ধীরে স্বস্তি পেল। পরে একদিন আমি রঘুনাথ তান্ত্রিক বাবাজির সাথে দেখা করে জানতে পেরেছিলাম যে সোহিনী অন্বেষাকে অত্যাচার করেনি। সে শুধু ওই দলেরই একজন ছিল, কিন্তু তাদের সাথে সেও হাসাহাসি করত। তবে সরাসরি অন্বেষাকে সে কোনোদিনই কটাক্ষ করেনি। তাই জন্যেই হয়তো সোহিনী বেঁচে গিয়েছিল। কেন এই কথা বললাম? কারণটা হচ্ছে সোহিনীর সাথে বাকি সিনিয়র মেয়েগুলো যারা অন্বেষার ওপর অত্যাচার চালাতো, তারা সকলেই মৃত, অপঘাতে মৃত্যু। আমি রঘুনাথ তান্ত্রিককে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি করে জানলেন? তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে সেটা জানার দরকার আমার নেই, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখতেই পারি। আমি সেই কথার খোঁজ আর নিইনি। তারা থাক বা না থাক তাতে আমার কি যায় আসে। অন্বেষা তো আর নেই, কিন্তু আছে তার ঘটনা। আর সেই অন্বেষার ঘটনা মনে রাখলেই হয়তো ভবিষ্যতের অন্য অন্বেষারা রক্ষা পাবে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা ঘটনা কিন্তু শুনলাম। দারুণ 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 ঘটনা। তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আজকে দুটো ঘটনাই কিন্তু একেবারে সুপারহিট, ফাটাফাটি এপিসোড হলো আজকে। আমার মনে হয় তোমাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে জয়েন করে যাও, কেননা তোমরা এসে জয়েন করলে আমাদের পরিবার আস্তে আস্তে বড় হবে। আর প্রত্যেক এপিসোডেই তোমাদেরকে কমেন্ট এই কারণেই করতে বলি, কেননা তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি যে ঘটনা তোমাদের কেমন লাগছে। আর সেরকমই তোমাদেরই পাঠানো কমেন্ট এবার পড়ে নেবার পালা। চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে। সুমন 4525 লিখেছে, স্কুলের ভিডিওটা খুব ভয়ের ছিল। কমেন্ট করেছে সুজয় কুমার। দীপান্বিতা গিরি। শ্রেয়া পাল লিখেছে, ভৌতিক ভিডিও ক্লিপগুলো চালানোর সময় আপনার গলায় বলা কথাগুলো খুব মিস করছি। ওটা আরো বেশি আকর্ষণীয় করে তোলে ক্লিপগুলোকে। প্লিজ ওইভাবে দেওয়ার চেষ্টা করুন। ভিডিওগুলো লেখা পড়ে মজা আসছে না। আচ্ছা, চেষ্টা করব।
কমেন্ট করেছে টুম্পা সহদেব, টুম্পা দাস, সুবর্ণ চক্রবর্তী লিখেছে রাজদা খুব ভালো লাগলো তোমার কণ্ঠে ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে, এইভাবেই চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, লটস অফ লাভ। কমেন্ট করেছে হীরা শেখ লিখেছে রাজদা কেমন আছো, আল্লাহর কাছে দোয়া করি তুমি সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, ঘটনাগুলো দারুণ লেগেছে রাজদা। থ্যাংক ইউ হীরা। কমেন্ট করেছে শারমিন আক্তার লিখেছে আসসালামু আলাইকুম দাদা, আমি বাংলাদেশের রাজশাহী জেলার মোহনপুর থানা থেকে আপনার ঘটনা শুনছি। কমেন্ট করেছে অজন্তা হোর লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ, শুনে খুব ভালো লাগলো, আর ভিডিওগুলো খুব ভালো ভিডিও, ভালো লাগে এরকম ভিডিও দেখতে। কমেন্ট করেছে উৎপল মণ্ডল, অভি স্টুডিও, মোহাম্মদ মঞ্জু, মিষ্টি 9 অফিসিয়াল লিখেছে থ্যাঙ্কস দাদা আমার ঘটনাটা এত সুন্দর করে বলার জন্যে। মিষ্টি তোমাকেও থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। কমেন্ট করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি লিখেছে সেটা আমারও মনে হয় দুঃস্বপ্নের সাথে বাস্তবেরও যোগ আছে, কারণ আজ থেকে 1 বা 1.5 বছর আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার পা ভেঙে গেছে, আর সেটাই হলো দাদা 1 থেকে 1.5 মাস আগে। আমার সত্যি সত্যি পা ভেঙে গেছিল, এখনো আমি বিছানায় শুয়ে আছি, ডক্টর বেড রেস্ট বলে দিয়েছে, আর কিছু পর হাঁটতে বলবে। আমার পা ভেঙেছে 15ই এপ্রিল। আপনার থাম্বনেলটা দেখে এটা মনে পড়ে গেল। শর্মিষ্ঠা শুনে খুব খারাপ লাগলো, তোমার পা ভেঙে গেছে, তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস, স্বপ্না বাজাল, জয়া বণিক, নন্দন সাহা লিখেছে প্রথম ঘটনাটা ছোট্ট হলেও বেশ গা ছমছমে, পরেরটা নিয়ে কোনো মন্তব্য নেই কিন্তু ভালো লাগলো, ফ্রম নন্দন। কমেন্ট করেছে ইসমাইল কমেডি, সেলিম মোল্লা, সুতাপা নাগ, বৌমণি, সুদেশনা সিনহা রয়, SJ ভ্লগ, পাপড়ি চক্রবর্তী, অমিতা ঠাকুর, চুমকি ঘোষ, একলা পথের পথিক রে ভাই, সমীর সরকার, গীতা গোস্বামী আর শ্যামল মিত্র। এই সব কটা কমেন্টই এসছে ঘুমের মধ্যে দেখা দুঃস্বপ্নের সাথে বাস্তবের কি কোনো যোগ থাকে, প্রেতপক্ষের 311 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।